নমস্কার। ডিএনএ স্টুডিও প্রযোজনায় আজকের আমাদের বিশেষ গল্প সত্যজিৎ রায়ের লেখা বাঘের খেলা। সত্যজিৎ রায়ের জন্ম হয় 2রা মে 1921 খ্রিস্টাব্দে। তিনি ছিলেন একজন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার, শিল্প নির্দেশক, সঙ্গীত পরিচালক এবং লেখক। তাকে বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতাদের একজন হিসেবে গণ্য করা হয়। সত্যজিতের জন্ম কলকাতা শহরে সাহিত্য ও শিল্প সমাজে খ্যাতনামা রায় পরিবারে। তার পূর্বপুরুষের ভিটা ছিল তৎকালীন ব্রিটিশ ভারতের ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জ মহকুমাতে। তিনি কলকাতা প্রেসিডেন্সি কলেজ ও শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। সত্যজিতের কর্মজীবন একজন বাণিজ্যিক চিত্রকর হিসেবে শুরু হলেও প্রথমে কলকাতায় ফরাসি চলচ্চিত্র নির্মাতা রনোয়ারের সাথে সাক্ষাৎ ও পরে লন্ডন শহরে সফররত অবস্থায় ইটালির নব্য বাস্তববাদী চলচ্চিত্র লাদ্রি দি ব্লিচিকেতে দেখার পর তিনি চলচ্চিত্র নির্মাণে উদ্বুদ্ধ হন। আজ ডিএনএ স্টুডিওতে তার 103তম জন্মদিবস উপলক্ষে আমাদের বিশেষ গল্প বাঘের খেলা। এই গল্পটিতে যে সকল দৃশ্য বর্ণিত আছে, এই সকল দৃশ্যই সত্যজিৎ রায়ের নিজের জীবনের কিছু পরিদর্শন। জন্তু জানোয়ার নিয়ে ছবি তোলার ব্যাপারে হলিউডকে কেউ টেক্কা দিতে পারবে বলে তো মনে হয় না। মনে আছে, আমাদের ছেলেবেলা একটা অ্যালসেশিয়ান কুকুরকে নিয়ে পরপর অনেকগুলো ছবি কলকাতায় দেখানো হয়েছিল। কুকুরের নাম ছিল রিন টিন টিন। সে কুকুর অ্যাক্টিংয়ে ছিল মানুষের খারাপ। আরও পরে কলি জাতের একটা কুকুরকে নিয়ে 3-4খানা ছবি কলকাতায় আসে। এই কুকুরের নাম ছিল লেসি। লেসিকেও দেখে মনে হতো পরিচালক তাকে দিয়ে যা ইচ্ছা তাই করিয়ে নিতে পারে। এইসব শিক্ষিত কুকুর ছিল এক একটি নাম করা স্টার, আর তাদের রোজগারও ছিল প্রায় মানুষ তারকাদের সামিল। এক একটা ছবি করে হেসে খেলে প্রায় লাখ টাকা বা তারও বেশি পেয়ে যেতেন কুকুরের মালিকরা। এইসব কুকুর অভিনেতার খাতির কিরকম সেটা আমি বুঝেছিলাম আজ থেকে প্রায় 20 বছর আগে হলিউডের ডিজনি স্টুডিওতে একটা ছবির শুটিং দেখতে গিয়ে। এই ছবির প্রধান চরিত্র ছিল একটা বিরাট লোমশ কুকুর, যাকে আমেরিকায় বলে শ্যাগি ডগ। আমি যখন স্টুডিওতে পৌঁছেছি তখন শুটিং আরম্ভ হয়নি। ক্যামেরাম্যান আলো সাজাবার তোড়জোড় করছেন। এই আলো সাজানোর সময় অভিনেতার হাজির থাকতে হয়, কারণ তারা পরিচালকের সাহায্যে ক্যামেরাম্যানকে দেখিয়ে দেন এই বিশেষ দৃশ্যে তারা কিভাবে হাঁটাচলা করবেন, কোথায় বসবেন, কোথায় দাঁড়াবেন ইত্যাদি। খুব নাম করা স্টার হলে এই কাজটা করবার জন্য তার বদলে থাকে তার স্ট্যান্ড-ইন। এই স্ট্যান্ড-ইন হলো এমন একজন লোক যিনি চেহারায় ও শরীরের গড়নে স্টারের খুব কাছাকাছি। স্টার নিজে আসেন আলো সাজানোর কাজ হয়ে যাবার পর, একেবারে শট নেবার ঠিক আগে। এখানে দেখলাম একপাশে কিছু অভিনেতা ঘোরাফেরা করছেন, আর এক ধারে চুপটি করে দাঁড়িয়ে আছেন ছবির প্রধান অভিনেতা, সে বিরাট ধূমস লোমশ কুকুর। ক্যামেরাম্যানের কাছ থেকে হুকুম আসতেই অভিনেতারা যে যার জায়গায় দাঁড়িয়ে পড়লেন, কিন্তু কুকুর দিব্যি যেখানে ছিল সেখানেই রয়ে গেল। তাহলে কি কুকুরকে এই শটে দরকার হবে না? এই প্রশ্নের উত্তর পাবার আগেই হঠাৎ দেখি একটা মাঝবয়সী বেটে বামুন কত্তুকে জানিয়ে এসে হাজির হয়েছে, আর তার ঠিক পিছন পিছন এসেছে একটি লোক, যার হাতে রয়েছে একটা লোমশ কুকুরের ছাল। তারপর আরো অবাক হয়ে দেখলাম বামনটা মেঝেতে একটা খড়ির দাগ দেওয়া জায়গায় চতুষ্পদ জানোয়ারের মতো উপুড় হয়ে পড়ল, আর তার পিঠে চাপিয়ে দেওয়া হলো সেই কুকুরের ছাল।
তারপর পরিচালকের নির্দেশ অনুযায়ী সেই ছাল পরা বামন হাতের তেলো ও হাঁটুতে ভর করে চলে ফিরে বেড়াতে লাগলো, আর ক্যামেরাম্যানও তার আলো সাজাতে শুরু করলো। অর্থাৎ এই বেটে বামনটি হলো ওই শ্যাগি ডগের মাইনে করা স্ট্যান্ডি। বিদেশি ছবিতে জানোয়ারের কোনো পার্ট থাকলেই বুঝতে হবে সেগুলো সব রীতিমতো শেখানো পড়ানো বুদ্ধিমান জানোয়ার। ঘোড়া বা কুকুরের তো বেশ সহজেই এটা সেটা করে শেখানো যায়, কিন্তু শিক্ষিত দাঁড় কাকের কথা শুনেছ কখনো? আর এক দুটো নয়, একসঙ্গে একেবারে শখানেক। এই জিনিসও সম্ভব হয়েছে হলিউডে। পরিচালক হিচককের নাম হয়তো তোমরা কেউ কেউ শুনেছ। লোমহর্ষক সাসপেন্স ছবি করতে গিয়ে তার জুড়িয়ান নেই। বছর 10 আগে বার্ডস ছবিতে নানান জাতের অনেকগুলো পাখির দরকার ছিল। গল্পে ছিল সারা পৃথিবীর পাখি। হঠাৎ কেন জানি মানুষের ওপর ক্ষেপে গিয়ে তাদের আক্রমণ করতে শুরু করেছে। নানা রকম পাখির মধ্যে সবচেয়ে বেশি সংখ্যায় দরকার দাঁড় কাকের। সারা যুক্তরাষ্ট্রের কাগজে কাগজে বিজ্ঞাপন বেরোলো হিচককের বার্ডস ছবির জন্য শিক্ষিত দাঁড় কাকের প্রয়োজন। যিনি সন্ধান জানেন তিনি অমুক ঠিকানায় যোগাযোগ করুন। বিজ্ঞাপন বেরোবার কয়েকদিনের মধ্যেই উত্তর এসে হাজির। জানা গেল অমুক স্টেটের অমুক শহরে একজন লোকের কাছে অনেক শিক্ষিত কাক আছে। ব্যাস, আর কোনো কথা নেই। সে লোকও এসে হাজির, এবং তার সঙ্গে এসে গেল শখানেক শেখানো পড়ানো দাঁড় কাক। এদের শিক্ষার দর অবশ্য খুব বেশি নয়, কিন্তু 50টা কাককে যদি বলা হয় একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে ষাঁড় বেঁধে চুপ করে বসে থাকতে, আর তারা যদি বলা মাত্র আদেশ পালন করে, সেটাই বা কি কম? এটা না বললেও বোধহয় চলে যে হলিউডের সুবিধে আমাদের এখানে নেই। বাংলার বাইরে মাদ্রাজে বা বোম্বাইয়ে তবু ঘোড়া, হাতি, বাঘ ইত্যাদি নিয়ে কিছু ছবি হয়েছে, আর সেগুলো দেখে মনে হয় জানোয়ারগুলো মোটামুটি কথা শোনে। বাংলাদেশে বুদ্ধিমান কুকুর টুকুর চাইলে পাওয়া যায় জানি, পরিসরে কিছু অ্যালসেশিয়ান কুকুর আছে যাদের দিয়ে একটু ধৈর্য ধরতে পারলে কিছু কিছু সহজ কাজ করিয়ে নেওয়া যায়। কিন্তু আমরা যখন গ্রামে গিয়ে আমাদের ছবির প্রথম পথের পাঁচালী তুলি, তখন একটা স্থানীয় কুকুরকে দিয়ে একটা সামান্য কাজ করাতে কি নাজেহাল হতে হয়েছিল সেটা ভাবলেও এখনো ঘাম ছুটে যায়। দৃশ্যটা এই: অপু দুর্গার বাড়ির সামনে মিষ্টিওয়ালা এসেছে। তার কাঁধে বাঘ হাতে হাড়িতে মিষ্টি ঝুলছে। ভাই বোনের মিষ্টি খাবার শখ, কিন্তু পয়সা নেই। কি আর করে, তারা ঠিক করলো চিনিবাস ময়রার পিছন পিছন তারা যাবে, কোন বাড়িতে কে কি নেবে সেটা দেখবার জন্য। আমার মনে হলো ব্যাপারটা জমবে যদি ওদের ভুলো কুকুরটাও অপু দুর্গার পিছন নেয়। ঠিক করলাম প্রথম শটটা নেওয়া হবে এইভাবে: অপু দুর্গা বাড়ির বাইরে পাঁচিলের ধারে দাঁড়িয়ে চিনিবাসকে দেখছে। পিছনে দেখা যাচ্ছে কুকুরটা একটা পেয়ারা গাছের নিচে বসে। মিষ্টিওয়ালা রওনা দেওয়া মাত্র দুর্গা ছুট দেবে, আর তার দেখা দেখি অপুও ছুটবে। তারপরে এই দুজনকে ছুটতে দেখে কুকুরও ছুটবে। শট নেবার আগে কুকুরের আসল মালিককে ক্যামেরার ডান পাশে পিছন দিকে দাঁড় করিয়ে বলা হলো, অপু রওনা দেওয়া মাত্র তুমি কুকুরের নাম ধরে হাঁক দেবে, ডাকলে আসবে তো? মালিক একগাল হেসে মাথা নেড়ে বলেছিলেন, আগে দেখুন আপনি আসে কিনা। একটা রিহার্সাল দেওয়া হলো। কুকুর দিব্যি মনিবের ডাক শুনে চট করে উঠে দৌড়ে চলে এলো। যাক, আর চিন্তার কোনো কারণ নেই। এবার শট শুরু হলো। দুর্গা দৌড়ে বেরিয়ে গেল, অপুও ছুটলো দিদির দেখা দেখি। কুকুরের মনিব কুকুরের নাম ধরে ডাক দিলেন, 1 বার 2 বার 3 বার। এদিকে ঘর ঘর শব্দে ক্যামেরা চলছে। 1000 ফুট ফিল্মের দাম কমপক্ষে 150 টাকা। 10 টাকার ফিল্ম চলে বেরিয়ে গেল, কিন্তু কুকুর মনিবের ডাকে শুধু একটিবার তার দিকে দৃষ্টি দিয়ে ঘাটটা আবার উল্টো দিকে ঘুরিয়ে নিল। পরিচালক কাট 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 বলার সঙ্গে সঙ্গে ক্যামেরা সুইচ টিপে বন্ধ করে দেওয়া হয়।
এবারও তাই হলো। কুকুরের কিন্তু ভ্রুক্ষেপ নেই। সে যে কত বড় একটা কাঁচা কাজ করে ফেলেছে সেটা তার মগজে ঢুকছেই না, অথচ শটটা নিতেই হবে। আসলে যদিও অপু দুর্গার সঙ্গে এই কুকুরের কোনো সম্পর্ক নাই, কিন্তু এই একটি শট ঠিকভাবে নিলে যারা ছবি দেখবে তারা একবারও সন্দেহ করবে না যে এই কুকুর অপু দুর্গার আদরের ভুলও নয়। বললে বিশ্বাস করা কঠিন, কিন্তু কুকুর বাবাজি সেদিন তার আলেশিয়া নির্বুদ্ধিতার জন্য একের পর এক 11টি শট পণ্ড করে প্রায় 1000 ফুট ফিল্ম খুইয়ে অবশেষে 12 বার বাজিমাত করল। এর পরের কটি শটে দেখানো হয়েছিল ময়রার পিছন অপু, অপুর পিছনে দুর্গা, আর তার ঠিক পিছনে কুকুর লাইন করে হেঁটে চলেছে বাঁশ বনের ভেতর দিয়ে। যারা ছবি দেখছে তারা কি জানবে যে দুর্গার পিছন দিকে তার মুঠো করা হাতের ভেতর রয়েছে সন্দেশ, আর কুকুর চোস্ত অভিনেতার মতো শটের পর শট তার পিছনে হেঁটে চলেছে সন্দেশের লোভেই। কুকুর তো তবু ম্যানেজ করা গেল, কিন্তু হঠাৎ যদি দেখি যে কোনো দৃশ্যে বাঘের দরকার পড়েছে তখন? এই সমস্যার সামনে পড়তে হয়েছিল গুপি গাইন ছবিতে। গুপিকে রাজার আদেশে গাধায় তুলে ঢেড়া পিটিয়ে গ্রাম থেকে দূর করে দেওয়া হয়। গুপি সেই গাধার পিঠে চড়ে ঠুকঠুক করে চলতে চলতে এক বনের ধারে পৌঁছে গেছে। তখন সন্ধ্যা হবে হবে। গুপির মনের ভাবটা তার গুনগুননি থেকে জানা গেছে। সন্ধ্যা হইলে বন বাদারে, বাঘে যদি ধরে, গুপি যদি মরে। গুপি গাধার পিঠ থেকে নেমে এগিয়ে গিয়ে দেখে বনের ভেতর দিয়ে রাস্তা। বনে ঢুকেই প্রথমে বাঘার সঙ্গে সাক্ষাৎ, আর তাদের কথাবার্তার ফাঁকে হঠাৎ ব্যাঘ্র বাবাজের আবির্ভাব। তবে এ বাঘ সদর বনের মানুষ খেকো নয়। গুপি বাঘা যদিও ভয় কাট, বাঘ কিন্তু এদিক ওদিক পায়চারি করে তাদের দুজনকে বিশেষ আমল না দিয়েই আবার যেদিকে এসছিল সেদিক দিয়ে চলে গেল। এই দৃশ্য মাথায় যখন এসেছে তখন তুলতেই হবে, কাজে বাঘ চাই। সার্কাসের বাঘ তো শেখানো পড়ানো বাধ্য বাঘ বলেই আমি জানি, কাজে সার্কাসের খোঁজ করা যাক। শহরে তখন সার্কাসের তাঁবু পড়েছে উত্তর কলকাতার মার্কাস স্কোয়ারে। মাদ্রাজি ম্যানেজারের কাছে গিয়ে আগে থেকে লোক পাঠিয়ে অ্যাপয়েন্টমেন্ট করে হাজির হলাম সার্কাসের তাঁবুতে। টিকিট কিনে সার্কাসে ঢের দেখেছি ছোটবেলায়, কিন্তু সকালে যখন সার্কাসের অবসর তখন তাঁবুর আশেপাশে ঘুরে দেখার সুযোগ আগে কখনো হয়নি। প্রথমে অবশ্যই আমরা সোজা গেলাম ম্যানেজারের ঘরে, থুড়ি তাঁবুতে। সার্কাসের আসল বড় তাঁবুর 3 দিকে থাকে অনেক ছোট ছোট তাঁবু, আর তাতেই থাকে সার্কাসের লোকজনেরা। ম্যানেজারের তাঁবুটিকে অবশ্যই ছোট বলা চলে না, সেখানে টেবিল, চেয়ার, আলমারি, বিছানা কোনোটারই অভাব নেই। ম্যানেজার আমাদের অভ্যর্থনা করে চেয়ারে বসিয়ে মাদ্রাজি কফি খাওয়ালেন। সে কফি আবার পরিবেশন করলো যারা সন্ধেবেলা ঘোড়ার খেলা, ট্র্যাপিজের খেলা দেখাবে সেই সব মেয়েরাই। আমরা কি চাইছি সেটা জেনে নিয়ে ম্যানেজার ডেকে পাঠালেন মিস্টার থোড়াটাকে। ইনি বাঘের খেলা দেখান। এখন যেটা দেখালেন সেটা হলো তার হাতে বাঘের নোকের আঁচড়ে পুরনো দাগ। মাদ্রাজি ভদ্রলোক, মজবুত শরীর, একটু নেপালি ধাঁচের চেহারা, বয়স আন্দাজ 40-এর বেশি নয়। ভদ্রলোককে বুঝিয়ে দিতে হলো আমরা কি চাইছি। বললাম, বীরভূমের শিউরির কাছে ছবির শুটিং হচ্ছে, সেখানে একটা বাঁশবনের মধ্যে আমরা বাঘ চাই। বাঘটা বন থেকে বেরিয়ে একটা খোলা জায়গায় এসে কিছুক্ষণ এদিক ওদিক ঘুরে সম্ভব হলে একবার আমাদের দিকে তাকিয়ে আবার যেদিক দিয়ে এসেছিল সেদিকই চলে যাবে। এই জিনিসটাই ভারত সার্কাসের বাঘকে দিয়ে করানো সম্ভব হবে কি? থোড়াট মাথা নেড়ে বুঝিয়ে দিলেন, হ্যাঁ হবে। এবার ম্যানেজার জিজ্ঞেস করলেন, কদিনের জন্য লাগবে বাঘটা? বললাম, কলকাতা থেকে শিউরি আসতে যেতে যতটা সময় লাগে প্লাস আমাদের শুটিংয়ের জন্য ঘন্টা 2-1। কথাবার্তা যা বুঝলাম, বাঘ যাবে লরির পিঠে খাঁচাবন্দি অবস্থায়, যাতায়াত নিয়ে 2 দিনের মামলা।
সেই 2 দিন অবশ্যই সার্কাসেই ওই বিশেষ বাঘের খেলাটি বাদ পড়বে। থোরাট এবার বললেন, आप लोग आइए शेर देख लीजिए। এইবারে ম্যানেজারের ঘর থেকে বেরিয়ে আমরা তাঁবুর পিছন দিকটায় গেলাম। সার্কাসের সঙ্গে যে দিব্যি একটা ছোটখাটো পশুশালা ডেরা বেঁধেছে মার্কাস স্কোয়ারে, সেটা বেশ বুঝতে পারলাম। সবচেয়ে দর্শনীয় জানোয়ার হচ্ছে একটা জলহস্তী। মাটিতে একটা চৌবাচ্চা খুঁড়ে তাতে জল ভরে জানোয়ারটা ছেড়ে দেওয়া হয়েছে তার মধ্যেই। একটা লরির ওপর খাঁচার দরজা থেকে মজবুত তক্তা নেমে এসে জলের ধারে পৌঁছেছে। বুঝলাম, কলকাতার পাট ফুরোলে হিপোমশাই জল থেকে সোজা তক্তা দিয়ে উঠে খাঁচাবন্দি হয়ে আবার সার্কাসে যেখানে যাবে সেখানে গিয়ে হাজির হবেন। হিপো ছাড়া আছে সিংহ, ভাল্লুক, হাতি, ঘোড়া, আরো বেশ কয়েক জাতের বাঘ। খাঁচাবন্দি দুটো রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখিয়ে থোরাটজি বললেন যে তাদের মধ্যে একজনকে নিয়ে তিনি সিউড়িতে হাজির হবেন নির্দিষ্ট দিনে। এবার আমি প্রশ্ন করলাম, আচ্ছা, বাঘটাকে খাঁচা থেকে নামিয়ে বাসবনে ছেড়ে দেওয়া যাবে তো? মিস্টার থোরাট কিছুক্ষণ ভুরু কুচকে বললেন, ওকে ওভাবে তো কোনোদিনও ছাড়িনি, তাই ঠিক ভরসা পাচ্ছি না। সর্বনাশ, ভেস্তে গেল বুঝি আমাদের সব প্ল্যান। বাঘের সঙ্গে সঙ্গে তার ট্রেনার আবির্ভূত হবেন নাকি বাসবনে? আর তাই দেখে গুপি বাঘা ভয় কাঠ হয়ে যাবে? তা তো হয় না। মিস্টার থোরাটে এবার আরেকটা আইডিয়া দিলেন। বাঘের গলায় তার বেঁধে দেব, সরু অথচ মজবুত তার, অনেকখানি লম্বা হওয়া চাই সে তার। তা হবে, তারের অন্যদিকে বাঁধা থাকবে মাটির পোতা লোহার খুঁটির সঙ্গে। তার যথেষ্ট সরু হলে হয়তো ক্যামেরায় ধরা পড়বে না, তাই এ প্রস্তাবে আপত্তি করলাম না। কিন্তু একটা মুশকিল, বাঘের গলায় তার জড়ালে গলার লোম চেপে বসে যাবে, তার ফলে ফাঁকি ধরা পড়ে যাবে। একটু ভাবতেই মাথায় একটা ফোন দিয়ে সেটা থোরাটকে বললাম, আচ্ছা, বাঘের চামড়া দিয়ে একটা বকলস তৈরি করে সেটাকে বাঘের গলায় বেঁধে তার সঙ্গে তারটাকে আটকানো যায় না? থোরাট বললেন, সেটা সম্ভব। মিনিট 10 মধ্যে সব কথাবার্তা হয়ে গেল। সিউড়িতে পৌঁছানোর তারিখটা বাতলে দিয়ে কিছু আগাম টাকা দিয়ে দেওয়া হলো মিস্টার থোরাটকে। ভদ্রলোক বললেন, আপনারা নিশ্চিন্ত থাকুন, কোনো ঝঞ্ঝাট হবে না। ম্যানেজারকে থ্যাংক ইউ ও গুড বাই জানাবার পর ভদ্রলোক শুধু একটা অনুরোধ করলেন, ভারত সার্কাসের নামটা যেন আমরা কৃতজ্ঞতা স্বীকারের তালিকায় দিয়ে দিই। সিউড়ি ও রামপুরহাটের কাছাকাছি অনেকগুলো জায়গায় শুটিং হয়েছিল গুপি গাইনের। নতুন গা নামে একটা গ্রামকে করা হয়েছিল গুপির গ্রাম। সেখান থেকে মাইল 15 দূরে ময়ূরাক্ষী নদীর ধারে একটা বাঁশবন বাছা হয়েছিল গুপি বাঘার প্রথম সাক্ষাৎ আর বাঘের দৃশ্য তোলার জন্য। প্রথম দৃশ্যটা তোলা হয় বাঘ এসে পৌঁছানোর আগে। নির্দিষ্ট দিনে খবর এসে গেল যে কলকাতা থেকে সন্ধেবেলা রওনা হয়ে পরের দিন সকালে বাঘ ও থোরাট লরি এসে পৌঁছে গেছে শুটিংয়ের জায়গায়। আমরা খবর পেয়েই হন্তদন্ত হয়ে পৌঁছে গেলাম সেখানে। আমাদের দলে ছিল সব শুদ্ধ জনা 25 লোক। তাছাড়া স্থানীয় কিছু লোক শুটিং হবে জেনে আমাদের অনুমতি নিয়ে হাজির হয়েছিল বাঁশবনের ধারে। লরির ওপর খাঁচা, খাঁচার ওপর ছাউনি। আমরা যেতে ছাউনি খুলে ফেললেন মিস্টার থোরাট। ওমা, হে যে দেখছি একটার জায়গায় 2টো বাঘই চলে এসছে, কি ব্যাপার? থোরাট বললেন, যেটা বাছাই করা হয়েছিল সেটা যদি কোনো গোলমাল করে, তাই অন্যটিকে আনা হয়েছে। কথাটা শুনে মোটেই ভালো লাগলো না। দ্বিতীয়টিও যদি গোলমাল করে তাহলে কি হবে, সেটা জিজ্ঞেস করার আর ভরসা পেলাম না। থোরাটকে বললাম, ক্যামেরা রেডি হওয়ার পর জানাবো, তারপর যেন বাঘ পার করা হয়। এর আগে মফস্বলে সার্কাসের বাঘের নমুনা দেখেছি, সেসব বাঘকে দেখলে কষ্ট হয়। ছোট একটা খাঁচার মধ্যে জোড়ো রুগীর মতো বসে থুকছে, তাদের দিয়ে যে কি করে খেলা দেখানো হয় তা মাথায় আসে না। কিন্তু ভারত সার্কাসের 2টো বাঘই দিব্যি হুষ্টপুষ্ট জোয়ান। তেপায়া স্ট্যান্ডের ওপর ক্যামেরা খাড়া করে
বনের যে অংশটায় বাঘ দেখা যাবে সেই দিকে মুখ করে থোরাটকে খবর দেওয়া হলো। যারা শুটিং দেখতে এসেছিল তাদের ক্যামেরা পিছন দিকে একটু দূরে পাঠিয়ে দেওয়া হলো। আমাদের পিছনের উপায় নেই, গুপি বাঘাকে থাকতে হবে ক্যামেরার সামনে হাত পাঁচেক দূরে, কারণ বাঘ ও গুপি বাঘাকে অন্তত একবার একই শটে ও একসঙ্গে না দেখালে দৃশ্যটা জমবে না। ইতিমধ্যে বাঘ যেখানে এসে ঘোরাফেরা করবে তার হাত বিশেক ডান দিকে থোরাটের দুজন সহকারীর একজন একটি 5 ফুট লম্বা মজবুত লোহার শিক মাটিতে পুঁতে ফেলেছে। শিকের 5 ভাগের 3 ভাগ মাটির নিচে, বাইরে বেরিয়ে আছে শুধু 2 ভাগ। তারপর লম্বা লোহার তারের একটা দিক শিকের সঙ্গে বেঁধে অন্য দিকটা থোরাট সাহেবের প্রিয় বাঘের গলায় পরানো বাঘছালের বকলসে লাগিয়ে দেওয়া হলো। আমরা এবার রেডি। খাঁচার হুড়কো টেনে খুলে ফেলা হলো। 2 একবার ডাক দিতে বাঘ বাবাজি খাঁচা থেকে লাফ দিয়ে নামলেন খোলা জমিতে। তারপর যে ব্যাপারটা হলো সেটা আমাদের সকলের কাছেই একেবারে 16 আনা অপ্রত্যাশিত। থোরাটও এটা আশা করেননি, সেটা তার হতচকিত হিমশিম ভাব দেখেই বুঝতে পারলাম। বাঘ খাঁচা থেকে নেমে প্রচন্ড উল্লাসের লাফঝাপ শুরু করে দিয়েছে, আর থোরাট মশাই হাতে ধরা তারের টানে একেবারে এদিকে একবার ওদিকে হেঁচড়ে যাচ্ছেন, মনে হচ্ছে যে কোনো মুহূর্তে ধরাশায়ী হয়ে পড়বেন। আর আমরা যে কি করব তা আমরা নিজেই বুঝতে পারছি না। এও একরকম পড়ে পাওয়া সার্কাস আর কি, কিন্তু আমরা তো সার্কাস দেখতে আসিনি। 3 ঠ্যাঙের ওপর ক্যামেরা অকেজো হয়ে বোকার মতো বনের দিকে চেয়ে আছে, যেদিকে যাবার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না বাঘের মধ্যে। মিনিট 5 লম্ফঝম্পের পর বাঘ খানিকটা শান্ত হয়। থোরাট এবং তার 2 সহকর্মীর চেহারা দেখবার মতো। এরই ফাঁকে থোরাট ফ্যাকাশে মুখে কোনো রকমে বুঝিয়ে দিলেন এ বাঘ নাকি সার্কাসে জন্মেছে, খাঁচার বাইরে কোনোদিনও যায়নি। বোধহয় এখানে এসে তার স্বাভাবিক বাসস্থানের আমেজ পেয়েই তার মনে ফুর্তি জন্মেছে। বাঘ ঠান্ডা হওয়ার পর সত্য নেওয়া হলো, কিন্তু তারপর আরেক কাণ্ড। খাঁচার খোলা দরজার সামনে মাটিতে টুল রাখা হয়েছে। থোরাট হুকুম করলেই বাঘ লাফ দিয়ে মাটি থেকে টুল থেকে খাঁচায় ঢুকে যাবে। থোরাটের ঘাম বেরিয়ে যাচ্ছে, অথচ বাঘের দিক দিয়ে খাঁচার ফিরে যাওয়ার কোনো আগ্রহী প্রকাশ পাচ্ছে না। তার বদলে তিনি একটি বাঁশ ঝাড়ের নিচে একটি কচি বাঁশের ডগা চিবিয়ে খাওয়া যায় কিনা সেটা এক মনে পরখ করে দেখছেন। থোরাটের হাবভাবে বুঝলাম সে একরকম সমস্যার সামনে কখনো পড়েনি। এরই মধ্যে আমাদের সাহস অনেকটা বেড়ে গেছে। যে বাঘ বাঁশ চিবিয়ে খায় সে আর যাই হোক মানুষ খেকো নয়। ক্যামেরাতে কিছু ফিল্ম বাকি ছিল, সেটাকে বাঘের একদম কাছে নিয়ে গিয়ে তার এই অদ্ভুত অব্যগ্রচিত কাণ্ড কারখানার কিছুটা ছবি তুলে রাখছি। এমন সময় কি এক আশ্চর্য খেয়ালে সকলকে চমকে ধাঁধিয়ে দিয়ে 2 লাফে বুলেটের মতো তার খাঁচার ভিতরে ঢুকে গেল। বাসজাত থেকে লরি পর্যন্ত এই 40 দূরত্ব পেরোতে তার সময় লেগেছিল খুব বেশি 8 সেকেন্ড। কিন্তু বাঘ খাঁচায় ঢুকে গেলেও তার সঙ্গে যে আমাদের সম্পর্ক চুকে যায়নি সেটা বেশ বুঝতে পারলাম শিউরির শুটিং শেষ করে কলকাতায় ফিরে এসে কয়েকদিনের মধ্যেই। বাঁশবনের দৃশ্য প্রিন্ট করে দেখা গেল যে ক্যামেরায় গন্ডগোলে সমস্ত কাজটাই পণ্ড হয়ে গেছে। শটগুলো বেশি কালো হয়ে যাওয়াতে বাঘ আর বন মিশে একাকার হয়ে গেছে। তাহলে কি বাঘের দৃশ্য গুপিগান ছবি থেকে বাদ যাবে? মোটেই না। ভারত সার্কাস এখনো আছে, আর এবার সে বাঘকে অত দূরে যেতে হবে না, কারণ কলকাতার কাছেই বোড়াল গ্রামে ভালো বাঁশবন আছে। সে বাঁশবন আমাদের চেনা। সেখানে 20 বছর আগে অপু দুর্গার ইন্দির ঠাকুরনকে নিয়ে শুটিং চলেছিল। এবার তার বদলে কাজ করবে গুপি বাঘা আর আমাদের ব্যাঘ্রমশাই। আবার লরি এলো, থোরাটও এলো, আর সেই সঙ্গে বাঘও এলো। ইস্পাতের তার বকলস লোহার খুঁটি সেটাও লাগানো হলো, আর সেই সঙ্গে এলো
সার্কাসের শুটিং দেখতে গ্রাম শুদ্ধ ছেলে মেয়ে বুড়ো বুড়ি সবাই। গতবারের বেয়ারা ঘটনার কথা তখনও আমাদের মনে টাটকা, তাই গ্রামের লোককে বুঝিয়ে বলা হলো বেশি কাছে আসবেন না, অন্তত হাত 50 দূরে থাকুন, যা দেখবার পরে ছবিতে দেখতে পাবেন। কিন্তু কে কার কথা শোনে? ভিড় এগিয়ে একেবারে ক্যামেরার ধারে চলে এলো। এদিকে থোড়া তৈরি, এবারে খাঁচার দরজা খোলা হলো। আমরাও ক্যামেরা নিয়ে তৈরি, গুপি বাঘাও তাদের জায়গায় একদম রেডি। ঘটাং শব্দে খাঁচার দরজা খুলতেই এবার যেটা হলো সেরকম ব্যাপার কেউ কখনো দেখেছে কিনা জানি না। বাঘ লাফিয়ে বেরিয়ে একটা হুঙ্কার দিয়ে তীর বেগে চার্জ করলো সোজা সেই গ্রামের 150 দর্শককে লক্ষ্য করে। বীরভূমের জঙ্গলে দেখেছিলাম ম্যাজিকের মতো বাঘ এই আছে এই নেই, আর এভাবে দেখলাম 150 ছেলে মেয়ে বুড়ো বুড়ি এই আছে এই নেই। বাঘ অবশ্য কলারের টান পড়ার জন্য গ্রামের লোক অবধি পৌঁছতে পারল না, কিন্তু সেটার আগে থেকে কে বুঝবে? এরকম পরিত্রাহী পিঠটা, আর তারপরে ওই অত লোকের একসঙ্গে ফ্যাকাশে মুখে থরথরি কম্প, কোনোদিন ভুলবো না। আশ্চর্য এক আমফালনের পরে বাঘ একেবারে ঠান্ডা হয়ে গিয়েছিল। দিব্যি সুবোধ বালকের মতো থোড়াটের ইশারা মেনে আমাদের বাছাই করা জায়গায় এসে এদিক ওদিক দেখে সে আবার হেলতে দুলতে থোড়াটের কাছেই ফিরে গেল। আর আমার ক্যামেরাও যে এবার কোনো গন্ডগোল করেনি সেটা 2 দিন পরে পর্দার ছবিতেই দেখে বুঝলাম। শেষ হলো আজকের আমাদের গল্প, সত্যজিৎ রায়ের লেখা বাঘের খেলা। গল্প পাঠে ছিলাম আমি সুদীপ, পোস্টার ডিজাইনে ছিল কৃষাস্য এবং সাউন্ড মিক্সিংয়ে ছিল টিম ডিএনএ স্টুডিও। পরবর্তী সপ্তাহে শনিবার ঠিক এই সময় আমরা আরেক নতুন গল্প নিয়ে হাজির হব ডিএনএ স্টুডিওতে। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।